শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক বেশ কয়েকদিন ধরে আমার শারীরিক পরিস্থিতি সেরকমভাবে ভালো যাচ্ছে না, তাই একটুখানি ব্যায়াম করে বা একটুখানি নিজের শরীরচর্চাটুকু করে নিজের মনকে এবং শরীরকে দুটোকেই ঠিক রাখবার চেষ্টা করছি। এই পৃথিবীতে একজন মানুষই আছে যে সব সময় চায় তার নাম নিয়ে তুমি পরিচিত না হয়ে তোমার নাম নিয়ে সে যেন পরিচিত হয়। আর সেটা কে বলো তো? সেটা একমাত্র আমাদের বাবা, যে সবসময় চায় যেন আমার ছেলে বা আমার মেয়ে সবার উপরে যায় এবং সবার থেকে বড় হয় এবং তার নিজের থেকেও যেন বেশি নাম। বাবা যদি পাশে থাকে পৃথিবীর সব কিছুই জয় করতে ইচ্ছে করে। বাবা যদি পাশে দাঁড়িয়ে থেকে বলে এটা তুই পারবি, আমার দৃঢ় বিশ্বাস, তাহলে প্রত্যেকটা মেয়ে বা ছেলে সেটা ঠিক নিয়ে এসে তার পায়ের সামনে হাজির করতে পারে। একটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে যায় তার বাবা সব থেকে বেশি কষ্ট পায়। মুখে কিছু বলতে পারে না, কিন্তু তার চোখ দেখলে, তার মুখ দেখলে তুমি বুঝতে পারবে সে সব থেকে পৃথিবীর বেশি কষ্টে রয়েছে। চা খেয়ে গিয়েছিলাম একটুখানি নিচে। আজকে শ্বশুরবাড়ি থেকে বেশ কয়েকজন আসবে, তো সেই জন্য কিছু বাজার করতে গিয়েছিলাম। বেগুন নিয়েছি দুটো, ফুলকপি নিয়েছি একটা, আর নিয়েছিলাম পেঁয়াজ কলি আর আলু। আলু তো আমাদের এখানে এখন দাম একটু কমেছে, 25 টাকা কেজি। বেগুন দুটোই নিয়েছিল 18 টাকা, আর ওখানে ফুলকপি নিয়েছিল 25 টাকা। আর এখানে নেওয়া হয়েছিল একটা তেলের, একটা নুন আর দুটো শুকনো লঙ্কার গুঁড়ো। ব্যাস এই হচ্ছে আজকের একটুখানি বাজার, নর্মাল ছোটোখাটো গরিবের বাজার বলতে পারো। কমপ্লিট হলো, আর ওখানে ওই যে পুজো করাও কমপ্লিট হয়ে গেছে, রান্নাও কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আজকে সকাল থেকে আমার এত পরিমাণ মাথা ব্যথা করছে, তোমার মাথা যন্ত্রণা একদম কমছেই না, অসহ্য মাথার যন্ত্রণা হচ্ছে, চোখ বুজে আসছে, খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো। মানে কষ্টেতে পুরো একদম মাথা ফেটে যাচ্ছে, আমার এত যন্ত্রণা হচ্ছে। মেডিসিন নিয়েছি, মেডিসিনে কোনো কাজ হয়নি। তখন একটাই উপায় হচ্ছে খেয়ে দিয়ে আমাকে শুয়ে একটা ঘুম দিতে হবে। তো আজকে কী কী রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই। আজকে দুপুরে রান্না হয়েছে, যেহেতু বাড়িতে লোকজন আসবে, ফুলকপি আলু কষা, আর এখানে আছে শাক ভাজা, পালং শাক আর নোটে শাক ভাজা, আর এখানে আছে বেগুন ভাজা, আর এখানে আছে শিম দিয়ে পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে পোস্ত, এখানে তো আছে ভাত, আর এখানে আছে ভেজ ডাল, আর সঙ্গে আছে এই যে চাটনি। এই হচ্ছে আজকে দুপুরের আমার রান্নাবান্না। আবার শ্বশুরবাড়ি থেকে আসবে সকলে, তো সেই জন্য রান্নাবান্না করলাম। রান্নাবান্না করে জাস্ট রাখলাম সবে, আর এখন যাবো একবার ছাদে। মানে নিস্তার নেই, ছাদে গিয়ে এখন কাচাকুচি করতে হবে। ওই বড় যে তারাও দেখায়, ওই যে বড় বালতিটা দেখতে পাচ্ছ, ওই বড় বালতিটার এক বালতি কাচাকুচি আছে, তো সেগুলোকে এখন আমাকে কাচাকুচি করতে হবে। যাই হোক, পুজো টুজো করা কমপ্লিট হয়ে গেছে, তো কাচাকুচি করে এখন আমি একটুখানি রোদে বসবো। তো চলো তোমাদের সাথে নিয়ে ছাদে যাই। মেয়েরা যতই সংসারের জন্য ভাবুক না কেন, তবুও তাদেরকে দোষ দেওয়া হয়, তারা কিছুই করে না। একজন শিক্ষিত মেয়ে, যা চাকরি পাওয়ার কথা ছিল, যে অনেক বড় নামডাক হওয়ার কথা ছিল, সেই মেয়েটাও যখন সংসারের জন্য এত কিছু করে, তারপরও তাকে দোষারোপ করা হয় যে সে কিছুই করে। যদিও ছোটবেলা থেকে শুনে আসছি মেয়েরা আসলেই যতই পড়াশোনা করুক, যাই করুক না কেন, খন্তি হাতে নিতেই হবে। তেমন ছেলেরাও যতই পড়াশোনা করুক না কেন, যত যাই করুক না কেন, ছেলেদেরও কিন্তু সংসার করতেই হবে। ওরা জাস্ট কমপ্লিট হলো, আর শ্বশুরবাড়ি থেকে যারা এসেছিলো তারা খাওয়া দাওয়া করে অলরেডি বাড়ি চলে গেছে, আর আমারও খাওয়া দাওয়া করা হয়ে গেছে। এখন একটু শোবো, আর চোখ মুখগুলো দেখে বুঝতেই পারছো কতটা আমার ভিতর দিকে এরকম ঢুকে গেছে, তো শরীরটা অনেকই খারাপ। তো যাই হোক, চলো এখন একটু শুয়ে নিই, পরে এসে তোমাদের সাথে আবারও কথা হবে। ঘরের কাজকর্ম সমস্ত কিছু সামলাতে সামলাতে খুব কষ্ট হচ্ছে। এখন মনে হচ্ছে বাপের বাড়িতে গিয়ে দুদিন রেস্ট নিই, তো গিয়ে যদি দুদিন রেস্ট নিতে পারি তাহলে শরীরটা আমার অনেকটা সুস্থ লাগবে। তো যাই হোক, চলো বন্ধুরা, পরে এসে তোমাদের সাথে আবারও কথা হবে। সন্ধ্যের আগে যে জামা কাপড় তুলবো সেটা কিন্তু আমার কখনোই হয় না। আসলে চারিপাশে পর্দা টর্দা দিয়ে শুয়ে পড়ি, তো অন্ধকার কখন হয় সেটা বুঝতেই পারি না, আর তাই সেই জন্যই এত সন্ধে হয়ে যায়। আর প্রত্যেক দিন ঠিক সন্ধ্যে হবে সেই সময় তুলতে যাই, আর ছাদের চারিপাশটা এতটা সুন্দর দেখতে লাগে। আর আজকে আমার হাসি হাসি মুখটা হওয়ার একটাই কারণ আছে, আজকে আমি বিকেল 4টে থেকে অনবরত হেসে যাচ্ছি।
একবার তোমাদের দাদাভাই হাসাচ্ছে, একবার তার বন্ধুরা কথা বলছে, সেটা শুনে হাসছি। হাসতে হাসতে পুরো আমি তো আজকে শেষ। ড্রেস চেঞ্জ করে সন্ধে দিয়েছি, দেওয়ার পর আজকে ভাবলাম একটু মাছ ভাজা করে গরম গরম ভাত দিয়ে খাবো। ভাত দিয়ে মাছ ভাজা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। আর দুপুরে যে সমস্ত তরকারিপাতি ছিল সেগুলো তো নিয়েইছি, আর সঙ্গে আছে আমার টমেটোর চাটনি। এত ভালো লাগে গরম গরম এরকম মাছ ভাজা দিয়ে শুকনো সাদা ভাত, সঙ্গে যদি পেঁয়াজ আর একটা যদি শুকনো লঙ্কা থাকে তাহলে তো পুরো জমেই যায়। তো এখন খাওয়া দাওয়া করব। ভাত থাকলে গরুর ডাবাতে দিয়ে দেয় বা ফেলে দেয়, কিন্তু আমি কখনো ভাত নষ্ট করতে পছন্দ করি না। প্রথম কথা তো কেনা চাল, দ্বিতীয় কথা হচ্ছে এই লক্ষ্মীর জিনিস নষ্ট করতে আমাদের বাড়ি থেকে শেখায়নি। আসলে সবজির দাম এত পরিমাণ, চালের দাম এত পরিমাণ, যখন নষ্ট করি তখন শুধুমাত্র আমার মুখটা ভেসে ওঠে তোমাদের দাদাভাই। এত কষ্ট করে ও রোজগার করছে, জ্বর 100, 2, 3, 4 করে থাকে, সর্দি, মাথা ব্যথা, তারপরও সে কষ্ট করে অত কামাচ্ছে। আর যদি কষ্ট করে আমি দুগাল ভাত বেশি খেয়েই ফেলি তাতে সমস্যা কোথায়? কমসে কম নষ্ট তো হবে না। কখনো কখনো যদি বেশি হয়ে যায় তখন আমি আর ফেলি না, রাতের বেলা মুড়ির সাথে ভাতই একসঙ্গে মিক্সড করে খেয়ে নিই। খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে, এখন শুতে চলে এসেছি, শুয়ে পড়বো। আর এই যে আমার গপু সোনাও দেখো আমার সঙ্গে শুয়ে পড়েছে। তো এখন ভিডিওটা শেষ করব। তো আমার একটা বান্ধবীর কথা শুনে তোমাদের সাথে ভাবলাম কথাটা শেয়ার করি। আসলে কোনো মেয়েকেই তার মা বাবা জোর করা উচিত না সংসার করবার জন্য, কারণ মা বাবারা তো তার সংসারে গিয়ে সংসার করছে না বা কোনো মানুষের সঙ্গে ঘর করছে না, তাহলে জানতেও পারবে না যে আসলে অপর দিকের মানুষটা কেমন। তাই প্রত্যেকটা মা বাবারই প্রথম মেয়েকে বোঝা উচিত, তারপর তাকে প্রেশারাইজড করাটা দরকার। আমার এক বান্ধবী আছে যিনি উকিলে রয়েছেন, তো তার সঙ্গে আমার জাস্ট একটু আগে কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল। তো কথা হতে হতে সে আমাকে একটা কথা বললো বেশ কিছুদিন আগে ওর একটা কেস আসে হাতে। তো কেসটাতে মেয়েটা আর কি ভীষণভাবে বধূ নির্যাতিত হয় এবং হওয়ার পর একটা কেস করাতে সেখানে তার মা বাবা বাড়িতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর মা বাবা বোঝায় যে সংসার করবার কথা বলে, তাকে সুন্দরভাবে সংসার করতে বলে বা তাকে ভালোভাবে থাকতে বলে, কিন্তু সে যাই হোক প্রেসারাইজড হয়ে আবার শ্বশুরবাড়িতে আসার পর মেয়েটাকে যথারীতিভাবে মেরে দেওয়া হয়। তারপর তার মা বাবারা ছেলেটার বাড়ির সম্পর্কে কেস করতে যায়। যখন মেয়েটাই সামনে নেই, মেয়েটাই যখন মারা গেল, মেয়েটা যখন বারবার করে বলেছিল সেই সংসারে সে ফিরবে না এবং সেই জামাইয়ের সঙ্গে ঘর করবে না, তারপরও তাকে প্রেসারাইজড করা হয়েছিল। আর যখন এখন মেয়েটা মারা গেছে তখন কেস করে কী লাভ? এখন দোষীকে শাস্তি দিয়ে কী লাভ? যখন মেয়েটা বলেছিল, যখন মেয়েটা যেতে চাইছিল না, তখন যদি তুমি আটকাতে পারতে তাহলে হয়তো মেয়েটা আজকে বেঁচে যেতে পারতো, এত কষ্ট পেয়ে তাকে মরতে হতো না। আবার এই কথাগুলো অনেকেই আবার শুনবার পর এই কথাটা বলতে পারে তার ভাগ্যে ছিল তাই হয়ে গেছে। আসলে সব কিছু ভাগ্যেও যে লেখা থাকে সেটা কিন্তু না। কিছু ভাগ্য আমরা নিজেরাই তৈরি করি, নিজেদের সর্বনাশটাও আবার নিজেরাই সৃষ্টি করি। তো সবসময় আবার ভাগ্যকে দোষ দিলেও চলে না। তো যাই হোক, যারা এরকম বধূ নির্যাতিত হয় বা যারা বাড়িতে নির্যাতিত হয় তাদের অ্যাকচুয়ালি কারেক্টভাবে তাদের কিছু একটা নেওয়া উচিত, যেটার জন্য তারা নিজেকে সেফটি রাখতে পারে, কারণ দুনিয়াটা অনেক খারাপ। যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা এতটুকু। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো আর সেফ থেকো।